পেঁচা চিনেন? পেঁচা এই ৩-৪ দিন আগে নিউজ করছে একটা চ্যানেল দেখলাম। পেঁচা তার সারা জীবনে ২৫ লক্ষ টাকার সম্পদ রক্ষা করে মানুষের। হা করে চাইছে সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে কয় লক্ষ টাকার? ২৫ লক্ষ টাকার সম্পদ রক্ষা করে একটা পেঁচা। বলবেন হুজুর কিভাবে? আমি বাকি তথ্যগুলো পরে দিচ্ছি। যেমন শুধু পেঁচা নিয়ে তথ্য দেব না, আরও যে অন্যান্য পশু পাখি আছে, যেমন বলতা যেটাকে বলেন, মৌমাছি, কেঁচিয়া আছে না, কেঁচো যেটাকে বলা হয়, এই কেঁচো, সাপ, এগুলো আল্লাহ বানাইছে কেন? প্রত্যেকটা জিনিস আপনি দেখে মনে করতেছেন যে আসলে এটা মনে হয় আমার জন্য অনেক বড় ক্ষতিকর, আসলে ক্ষতিকর না, কিন্তু আপনি জানেন না, আপনার গবেষণা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহরে চিনতে পারবা। সুবহানাল্লাহ খান। ওই চ্যানেলের শাইখ সিরাজ সাহেব কৃষি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, আলহামদুলিল্লাহ, এটা ভালো উদ্যোগ। জৈব সার কিভাবে বানাইতে হয়, কৃষক উপকার হয় না, কৃষকের উপকৃত হয়। কেঁচো যেটা আছে আমাদের এই পরিবেশে, কেঁচোগুলো কি করে, হাগুমুতু করে আর কি, হাগু দেয়। এই যে হাগছে কেঁচো, কেঁচোর সাথে একটা রাসায়নিক, ওর পায়খানার সাথে রাসায়নিক একটা পদার্থ বাইর হয়। এই পদার্থটা ওই কেঁচোর পায়খানা আর আশপাশের যে মাটিগুলো আছে এগুলোর একটা সারে পরিণত করে, যে সারটা গাছের জন্য উপকারী। এবং বিজ্ঞানীরা বলতেছে কেঁচোর এই সার যদি ব্যবহার করেন তাহলে এই মানুষের বানানো কীটনাশক প্রয়োগ করা লাগবে না, অটোমেটিক ফসল ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। পেঁচা 25 লক্ষ টাকা কিভাবে রক্ষা করে মানুষের জীবনে, মানে সারা জীবনে। খেয়াল করেন, ধানের জন্য সবচেয়ে বড় ক্ষতি, প্রায় কয়েক লক্ষ টাকার ধান কি হয়, রক্ষা হয়। এভাবে একটা পেঁচা প্রতি বছর যে পরিমাণ ধান রক্ষা করে ইঁদুর খায়া বিজ্ঞানীরা বলতেছে 25 লক্ষ টাকা। এটা কম বেশ হতে পারে, কিন্তু এই যে পেঁচা, কি কারণে বড় দিয়ে বলতেছেন যে ঝামা দিয়া পিঠ ডল, এত খাত জায়গা, এত চুলকায় কেন? কারণটা বুঝতে পারতেছেন না। ওই যে পেট ফাটা, মাথা ফাটা, পিঠ ফাটা, এই সমস্ত পচনশীল জিনিসগুলো, এগুলো যখন পানিতে ভেসে থাকে, পানির মধ্যে জীবাণু যায়। পেঁচা যদি মরা মাছ দেখছে ভাই, মারে জেতাটার আগে মরাটা খায়। সুবহানাল্লাহ কোন। ইশারা কার? জেতার আগে মরাটা খায়। এ পচা মাছ খায় কে? পেঁচা। পরিবেশের ভারসাম্য রক্ষা করলো না? আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে দেখেন প্রজাপতি। আপনার ঘুম ভাঙার আগেই প্রজাপতির ঘুম ভেঙে যায় সকালবেলা। এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুল, ফুল ছাড়া বসতেছে না, পাতা ছাড়া বসতেছে না। এই যে এক গাছ থেকে আর এক গাছ, আর এক গাছ থেকে আর এক গাছ, এই গাছে থেকে গাছে শুধু মধুই খায় না, বরং পরাগরেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়নও ঘটায় এই প্রজাপতি। সুবহানাল্লাহ। ইশারা কার? আপনি আমি কি বান্দা এগুলো করায় নাকি একা একা হচ্ছে? আপনার গাছের পেঁপে খায় ফেলতেছে আর আপনি বাদুর রে গালি দিচ্ছেন। লিচু একটা খাইছে, আজকে তোর একদিন কে আমার একদিন, খালি পায়ালই, তোর একদিন কে আমার একদিন। এই যে লিচুটা খাইলো, এখানেও কল্যাণ আছে। এই যে আমটা খাইলো, এখানেও কল্যাণ আছে। মনে রাখবেন, ফরমালিন যুক্ত কোনো খাবারে এই পশু পাখি মুখ দেয় না। যেই আমটার উপরে বাদুড়ে হামলা করে, এই আমটা বেশি সুস্বাদু হয়, আবার ওটা খাইতে যায় না। ওটা কি হয়? কারণ ওরা এটা বাইছে দেখে শুনেই কিন্তু মুখটা দেয়। পেয়ারা পাইকে গেছে, বাদুর এসে হামলা দিল, পেয়ারার বিচি খাইছে। এই বাদুর যে এখানে খাইছে, আসলিয়াই বিচি খাইছে, বুঝছেন? এটা গেছে নরসিংদী রায়পুরা, ওখানে যে হাঁকছে, ওই যে বিচি বাইর হয়েছে, ওখান থেকে আবার পেয়ারা গাছ বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ইশারা কার? চট্টগ্রাম গিয়েছেন না আপনারা অনেকে, চিটাগাং গিয়েছেন, কক্সবাজার গিয়েছেন। পাহাড়ের মধ্যে যে লাখ লাখ গাছ, এগুলো কি মানুষ লাগাইছে? ন্যাচারালি হয়েছে। হাতি, ব্রাজিলের পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কফি কোনটা জানেন? ব্রাজিলের কফি। উৎকৃষ্ট কফি, এটা কোন জায়গার কফি? ব্রাজিলের। এই কফি তো গাছ থেকে হয়, কিন্তু এই কফিটা, ব্রাজিলের যে বিখ্যাত কফিটা, এটা মূলত কিসে থেকে আসে জানেন? হাতির লেদা থেকে। হাতির লেদা মানে হাতি খায়, খাওয়ার পরে যে লাদে, ওই লেদাটা ধুইয়া যে কফিটা বাইর হয়, এই কফিটা পৃথিবীর বুকে সবচেয়ে উচ্চ দামে বিক্রি হয়। এটা কিন্তু বাঙালিরা চোখেও দেখে না, এটা মার্কিনিরা পায়, ওই ব্রাজিলের ওরা পায়, মেক্সিকানরা পায়, কানাডিয়ানরা পায়। এই কফি বাংলাদেশে ঢুকলেও কিনতে পারবে না, এই জন্য এই হাতির লেদার কফি বাংলাদেশে ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি?
এই হাতিটারও আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই বানিয়েছেন। প্রজাপতি গেল। ব্যাঙ আসেন, ব্যাঙ। সারা বিশ্বে এখন পর্যন্ত ব্যাঙ আছে কত প্রজাতির? 4740 প্রজাতির ব্যাঙ গোটা পৃথিবীতে আছে। আস্তে কোন গুনাহ হবে। 4740 প্রজাতির ব্যাঙ সারা পৃথিবীতে আছে। আপনি দেখছেন কয়টা? 3 প্রকারের। একটা হচ্ছে ওই যে সোনালী কালারের প্যাপু ফ্যাপু ঢালতে থাকে বৃষ্টি হলে, একটা আছে না, এটা আবার এক্সপোর্ট ইম্পোর্ট হয়, বুঝছেন? এই ব্যাঙ দেখছেন। আর একটা হচ্ছে পানির মধ্যে থাকে, ওই যে কিছুটা মাটি কালারের। আর আরেকটা আছে মাছের মতো দেখা যায়, ব্যাঙাচি, ব্যাঙাচি যেটাকে বলে। এর বেশি আমরা দেখি নাই, এটাই বাস্তব। বাংলাদেশে মানে এর মধ্যে 1980 সালের পর প্রায় 200 প্রজাতির ব্যাঙ বিলুপ্ত হয়েছে। বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র 63টা, মানে 4700-র মধ্যে থেকে বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র কয়টা? 63টা। পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ। যদি ব্যাঙের কথা মানুষ বুঝতো তাহলে ভূমিকম্প কবে হবে মানুষ আগেই বুঝে যেত। একমাত্র প্রাণী ব্যাঙ, যে ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম। আল্লাহু আকবার, বুঝছেন? এই ব্যাঙ। আর এই ব্যাঙ রাঙামাটিরা খায়া সাবার করে ফেলাইতেছে। ভাল লাগলে আপনি খাবেন, খাবার সাথে অন্তর্ভুক্ত। এগুলো হানাফি মাযহাবের রায় অনুসারে এগুলো খাওয়া যাবে না, কিন্তু অমুসলিমরা খায়। আচ্ছা, প্রতি বছর সোনা ব্যাঙ রপ্তানি করে বাংলাদেশ প্রায় 2,60,00,000 মার্কিন ডলার অর্জন করে, এই সোনালী কালারের ব্যাঙ। আর এই ব্যাঙ পানির মধ্যে ক্ষতিকর পোকামাকড় খায়া, পানির মধ্যে যে সমস্ত প্রাণী মানুষের রিজিক নিয়ে আসে, মাছ, এই ধরনের মাছগুলোকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন পোকামাকড় যেগুলো ক্ষতিকর, এগুলো ব্যাঙ খেয়ে ফেলে। 4 নম্বর কেঁচো। কেঁচোর কথা একটু আগে বলেছি। তারপরে শুঁয়াপোকা, এই যে কুড়িয়া কুড়িয়া যে কাঠকুট খাইয়া ফেলায়, আপনারা তো দেখেন এই শুঁয়াপোকার এই বিষয়টি। এরা খায় কি? আচ্ছা, মোম, শুঁয়াপোকার মদ, মৌচাকের মধু এবং মোম খেয়ে বেঁচে থাকে। বিজ্ঞানীরা পরীক্ষাগারে পলিথিনের পর্দার ওপর বেশ কিছু শুঁয়াপোকা রেখে এটা পরীক্ষা চালান এবং লক্ষ্য করেন যে এই প্রজাতির শুঁয়াপোকা ধারণকৃত পলিথিন ব্যাগ খুব দ্রুত ফুটো তৈরি করে। 100টি শুঁয়াপোকা 92 মিলিগ্রাম প্লাস্টিক মাত্র 12 ঘন্টায় ক্ষয় করতে সক্ষম। আপনারা তোর পাউরুটি খেয়ে পলিথিনটা ফেলে দেন, তারপরে মনে করেন বিস্কুট খেয়ে পলিথিন ফেলে দেন। পলিথিন যায় কই? মাটির নিচে যায় না? উঠতে উঠতে এক সময়। আর এই পলিথিন যায় কোথায়? মাটির নিচে। এই পলিথিনগুলোকে ধ্বংস করার জন্য শুঁয়াপোকার বিকল্প নাই। আল্লাহু আকবার। তো শুঁয়াপোকা আপনার কাছে ক্ষতিকর, কিন্তু পরিবেশবিদ, বিজ্ঞানী যারা আছে, এদের কথা এই শুঁয়াপোকা আরো বাড়াও। কারণ পলিথিনকে যদি রক্ষা করতে হয়, মানে ধ্বংস করতে হয়, শুঁয়াপোকার বিকল্প নাই। মাটির নিচে পলিথিন যত বেশি ঢুকবে, ফসল উৎপাদন তত কম হবে। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ তাআলা তো এরকম জমিন দেন নাই, কিন্তু আমরা করেছি। আমাদের কৃতকর্মের কারণে আজকে বিপদ আসতেছে, ঠিক না?